সো এখন যা হচ্ছে, মামলার নামে যা হচ্ছে, এর পুরো দায় এই সরকারকে নিতে হবে। এবং পরবর্তীতে যদি আওয়ামী লীগ দাবি করে যে জুলাই আগস্ট মাসে তারা কিছুই করে নাই, বাংলাদেশে কিছুই ঘটে নাই, এবং যা হয়েছে সবই এই সরকারের মানে ম্যানুফ্যাকচার্ড একটা ফ্যাক্ট, খুব অবাক আমি হব না। আওয়ামী লীগ পলিটিক্যাল অ্যাডভান্টেজ নিতে চেষ্টা করতেই পারে এইসব ঘটনা থেকে। আদালতে আজকে যিনি সরকারি প্রসিকিউটর ছিলেন তিনি বলেছেন যে নুসরাত ফারিহা অর্থ দিয়ে সাহায্য করেছেন এবং একই সাথে তাকে ফ্যাসিস্টের দোসর বলা হয়েছে। তো ফ্যাসিস্টের দোসর বলে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। এই যে ফ্যাসিস্টের দোসর, এই ট্যাগটা এখন যে যত্রতত্র ব্যবহার হচ্ছে, আগে স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকার ট্যাগের মতো, এটা আসলে কতটা ক্ষতি করছে সমাজে? ভীষণ রকম। এবং হাসিনা পালিয়ে গেছে, কিন্তু অনেক হাসিনা বাংলাদেশে রেখে গেছে। সো এখন শুধু শব্দ পরিবর্তন হয়েছে। আগে বলতো রাজাকার শাবক, আগে বলতো রাজাকারের বাচ্চা, আগে বলতো মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী, এখন হয়েছে সেটা ফ্যাসিস্টের দোসর, ভারতের দালাল। কারো কথা আপনার পছন্দ হলো না, আপনি দুটো মুহূর্ত আপনি চিন্তা করবেন না যে কেন কথাটা বলা হলো। এই ভদ্রলোকের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডটা কি, উনি গত 15 বছরে কি করেছেন, কিচ্ছু হিসাব করা হবে না। ওনার কথা আপনার পছন্দ হলো না, উনি ফ্যাসিস্টের দালাল। তো এই জিনিসগুলো কি হয়, মানুষ এখন যেটা হয়, কথা বলতে, লিখতে, মনের ভাব প্রকাশ করতে ভীত হয়ে যায়। আগে ভীত হতো রাজাকার ট্যাগিং এর ভয়ে, এখন ভীত হয় এই নব্য ফ্যাসিস্টের দোসর এই ট্যাগিং এর ভয়। তো এটা আসলে সমাজে একটা অস্থিরতা তৈরি করে, রাজনীতিতে একটা অচল অবস্থার দিকে নিয়ে যায়, এবং তাই হচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ রুমিন আপা আপনাকে। মঞ্জুমা, আপনার কাছে আসতে চাই, যেটা আপা বলছিলেন যে হাসিনা চলে গেছেন, অনেক হাসিনা রেখে গেছেন। নুসরাত ফারিয়ার একটা ভিডিও ইন্টারভিউ ফেসবুকে ছড়িয়ে বেড়াচ্ছে যে তিনি যে হাসিনার চরিত্র অভিনয় করেছিলেন বায়োপিকে শেখ মুজিবুর রহমানের, সেখানে তার ওই ইন্টারভিউ ছিল এরকম যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা নারীর ভেতরে একজন হাসিনা বাস করে। আসলে এই হাসিনা কিভাবে বাস করে এবং সেই হাসিনা বাস করার কোনো প্রমাণ এখনো আমরা পাচ্ছি কিনা। তো এই যে আইভি রহমানের মামলাটা কিংবা তাকে যে আটক করা হলো, এটি নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, আইভি রহমান গত 15 বছর শামীম ওসমানের বিরুদ্ধে এককভাবে দলের ভেতর এবং দলের বাইরে উনি লড়াই করে গেছেন। এবং আমরা দেখেছি যে আরো তো অনেক নেতা আটক হয়েছেন, কিন্তু কারো আটকের সময় আওয়ামী লীগের নেতাকর্মী রাস্তায় বের হয়ে এসে তাদের নেতাকে পাহারা দিয়েছে। এটা বোধহয়, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, আমার চোখে পড়ে নাই। আমি একমাত্র আইভি রহমানের ব্যাপারে দেখলাম যে সকলেই, মানে তার নেতাকর্মী যারা আছে তারা সকল ভয় তুচ্ছ করে কিন্তু তাকে প্রোটেক্ট করতে গেছে। এবং আমি পুলিশকেও সাধুবাদ জানাই, পুলিশ কিন্তু ওয়েট করেছে। রাতে অ্যারেস্ট করতে গিয়েছিল, রাতে অ্যারেস্ট করেনি, বাইরে ছিল। এই সম্মানটা আমি আব্বাদের সময় দেখতাম, যখন আব্বাকে অ্যারেস্ট করতে আসতো রাতে, আব্বা কখনো রাতে বের হতেন না, উনি ফজরের নামাজ পড়ে তারপরে বের হবেন। সো পুলিশকে ভোর 5টা পর্যন্ত আমাদের বাসা ঘেরাও করে পুলিশ ওয়েট করতো। একই জিনিস আমি এত বছর পর আইভিকে দেখতাম, কারণ আইভি রহমানের দল যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখতাম যে রাত কি আর দিন কি, সাদা মাইক্রোবাস আসতো, ধরে নিয়ে চলে যেত। যাই হোক, আমাদেরকে রাত 2টায় নিয়ে দুইটার সময় নিয়ে গেছে। তো এত পুরনো, যেটা বাবার আমলে আমি যে সংস্কৃতি দেখেছি সেটা এত বছর পর আমি দেখলাম। পুলিশকে আমি ডেফিনেটলি সাধুবাদ এবং ধন্যবাদ জানাই, পুলিশ ওয়েট করেছে। কিন্তু দেখুন, আইভিকে কখন ধরা হলো? আইভি তার বাসায়, আইভি তার এলাকায়, আইভি পালায়নি, আইভি কোথাও যায়নি, এবং ইভেন তার মেয়রের কার্যাবলীও নাকি সে অফিসও নেই করেছে। তারপরে যখন তার উপর নির্দেশনা এসছে, তারপরে সে বোধহয় মেয়র অফিস থেকে সরেছে। সো আইভি রহমানের ঘটনাটি সামনে আসলো যখন আব্দুল হামিদ, যিনি সকল সুযোগ সুবিধা আওয়ামী লীগের কাছ থেকে নিয়ে, শ্যালক সহ, উনি সুন্দর মতন ইমিগ্রেশন ক্রস করে চলে গেলেন, এবং সরকারের কি যুক্ত, উনি লুঙ্গি আর মাস্ক পরা ছিলেন। ওনার পাসপোর্ট নাম্বার, ওনার আইডেন্টিফিকেশন, এটা কি লুঙ্গি আর মাস্কে আটকানো? উনি কি কোনো যদু মধু এরকম কেউ? তা তো নন। এবং ওনাকে এই বর্ডার পার করবার জন্য দায়ী করা হলো একজন এএসপি র্যাঙ্কের অফিসারকে, ওনার এলাকার এএসপির কি কোনো রকম কোনো সংশ্লিষ্টতা আছে? মানে দেখেন, অন্যায়ের ওপরে অন্যায়। সিনা চুরির সাথে আবার, মানে চুরি তো চুরি, আবার সিনা চুরি। তো অন্যায়ের উপর অন্যায় এএসপি কে। অথচ রিপোর্ট দেখলাম নেত্র নিউজের যে এনএসআই এবং ডিজিএফআই এর বোধহয় দুজন কর্মকর্তা তার ক্লিয়ারেন্স দিয়েছে, এবং তাদের আইডেন্টিটি নাম্বারও কিন্তু নেত্র নিউজ দিয়ে দিয়েছে, মানে কিছু ডিজিট ফাঁকা রেখে দিয়ে দিয়েছে।
সো যেই খবরটা একজন গণমাধ্যম কর্মীর কাছে চলে গেল, ইনভেস্টিগেটিভ জার্নালিজম যারা করে তাদের কাছে গেল, এই খবরটা কি সরকারের কাছে নাই? আছে। কিন্তু এই সরকারটি না, আমি মানে অযোগ্য বললেও এটাকে কম বলা। সরকারের কি তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা এই যে যারা এই কাজগুলো করছে তাদের উপর নিয়ন্ত্রণ নেই? এরকম কোনো রকম কোনো নিয়ন্ত্রণ নেই। এবং এই যে মামলাগুলো আপনি দেখবেন, ম্যাক্সিমাম মামলা খুনের মামলা, কিন্তু সবচেয়ে হিনিয়াস ক্রাইম হচ্ছে হত্যা। এবং হত্যা মামলায় প্রতিটা পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এফআইআর থেকে শুরু করে একেবারে লাস্ট পেপারটা পর্যন্ত ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা খুনের ঘটনা যখন ঘটে, তার সঙ্গে সঙ্গে কি কি হয়ে যায়, একটা এফআইআর হয়ে যায়, এফআইআর এর পর জব্দ তালিকা তৈরি করে ফেলে, তারপরে আপনার ময়না তদন্ত রিপোর্ট করায় ফেলে, সুরত হালটার সাথে সাথে হয়ে যায়। এই 4টা পেপারের উপর ভিত্তি করে মূলত কিন্তু একটা খুনের মামলা দাঁড়ায়। এবং ফৌজদারি যে কোনো অপরাধ, সেটা খুন, চুরি, হোয়াটএভার, বিয়ন্ড রিজনেবল ডাউট আপনাকে প্রমাণ করতে হয়। অর্থাৎ প্রমাণের ভারটা কিন্তু অনেক বেশি। ন্যূনতম কোনো সন্দেহ যদি থাকে, আপনাকে কিন্তু খালাস দিতে হবে। 1, 2 হলো বলা হয় যে 10 জন দোষী ছাড়া পেয়ে যায়। সর্বশেষ আসিয়া হত্যা মামলাতে আমরা দেখলাম একদম যে 3 জন সহযোগিতা যাদের করা তাদেরকে খালাস দিয়ে দেওয়া হয়েছে। বলা হয় 10 জন আসামি মানে অপরাধী ছাড়া পেয়ে যাক, একজন নিরপরাধও যেন শাস্তি না পায়। এটা জুরিসপ্রুডেন্সের একদম ভেরি বেসিক। আপনি আব্দুল হামিদের প্রস্তাব নিয়ে বলছিলেন, সাথে আইভি রহমানকে নিয়ে। হ্যাঁ, তো এখন এই জায়গাটা দেখেন, আইভি রহমানকে আপনি গ্রেফতার করলেন। হ্যাঁ, আপনি হয়তো কিছু সাথে সাথে কিছু মানুষের পপুলার সাপোর্ট, অল্প কিছু মানুষের, ফেসবুকে যারা তাদের সকল প্রকাশ করে অনুভূতি, তাদের কয়েকজনের সাপোর্ট পেলেন। কিন্তু সমাজের যারা চিন্তাশীল মানুষ, যারা বোঝে, তারা কিন্তু কেউ বিষয়টিকে সমর্থন করে না। আজকে হাসান আব্দুল্লাহ কিন্তু এটি বলেছে যে এই সব ঘটনা ঘটিয়ে শেখ হাসিনার মতো মনোযোগ সরানোর চেষ্টা চলছে, দৃষ্টি সরানোর একটা চেষ্টা আমি লক্ষ্য করছি। দেখেন, এফিডেভিট বাণিজ্য নিয়ে আমার ভাই বলছিলেন, একদম আমি একমত। হ্যাঁ, অনেকেই এই বাণিজ্য করছে এবং সেই সঙ্গে বাদীও কিন্তু বাণিজ্য করছে। আমি এরকমও দেখছি, বাদীও প্রচুর বাণিজ্য করছে। আপনি বাদীকে দিয়ে যে ওই কাগজটা আনবেন, মিনিমাম 50,000 থেকে 1 লাখ টাকার বাণিজ্য এখানে হয়। আমি এখন জেনে বলছি, এই কাগজটা আনতে একজন বাদী 50 থেকে 1 লাখ টাকা নেয়। আর বাদীকে যদি আদালতে আপনার হাজির করতে হয়, যে বাদী আদালতে দাঁড়িয়ে বলবে আমি আসামিকে চিনি না, ভুল করে আসামির নাম গেছে, বাদীকে 2 লাখ টাকা 5 লাখ টাকা দিতে হবে আপনাকে। এটা কেসের গ্র্যাভিটির উপর নির্ভর করে, আপনি কয় নম্বর আসামি তার উপর নির্ভর করে, আপনি কতটা হেভিওয়েট আসামি তার উপর নির্ভর করে। কিন্তু মোদ্দা কথা হচ্ছে, এই বাণিজ্য বা এই মামলা নিয়ে এই যে 9-6 খেলাটা খেলতে দিল না 9 মাস ধরে, এটার পুরো ভোগান্তিটাই জাতিকে কিন্তু ভুগতে হবে। এবং একটা সময় আওয়ামী লীগ কিন্তু খুব গলার জোরে সবকিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগকে আপনি খুব মানে যদি মনে করে থাকেন যে খুব মানে তারা ভ্যানিশ হয়ে গেছে, তারা ময়দান থেকে নাই হয়ে গেছে, তাহলে ভুল হবে। 15 বছর তারা আমলা, শিল্পী, সাহিত্যিক, লেখক, বুদ্ধিজীবী, জুডিশিয়ারি, খেলোয়াড়, ব্যবসায়ী সকলকে এক কেন্দ্রে এনে আওয়ামী বানিয়ে ফেলতে পেরেছিল। এটাকে খুব তুচ্ছ করে দেখবার কিছু নাই। আজ থেকে 10 বছর পরে তারা যদি এই পুরো হিস্ট্রিটাকে অস্বীকার করে, ন্যারেটিভ তৈরি করে, ওটা কাউন্টার করতে খবর হয়ে যাবে। তো আজকের এই মামলাগুলো দারুণ ভিত্তি হতে পারতো, কারণ আওয়ামী লীগ তো ভয়াবহ নৃশংসতা করছে, শুধু জুলাই আগস্ট না, গত 15-16 বছর। তো এই সময়টাকে না আমরাই ধ্বংস করলাম। তাদের এভিডেন্স গুলো, তাদের বিরুদ্ধে যে সত্যিকার মামলা হতে পারতো না করে পুরো সুযোগটাকে আমরা নষ্ট করলাম। দেখুন, একটা কথা তো আপনাকে মানতেই হবে যে বিএনপি এবং দেশের মানুষ সকলেই জানে যে যদি আজকে না কালকে নির্বাচন হয়, বিএনপি ব্রুট মেজরিটি নিয়ে পার্লামেন্টে যাবে। তো এই দলটি যে গত 9 মাস ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছে, সরকারকে সার্বিক সহযোগিতা করেছে এবং অত্যন্ত সহনশীলতার পরিচয় দিয়ে প্রতিটি ক্ষেত্রে যতটুকু সম্ভব সরকারের পাশে দাঁড়িয়েছে, সেই কারণেই তো বিএনপি সাধুবাদ পাওয়ার যোগ্য। বিএনপি দেখুন বহুদিন ধরে একটি কথা বলে আসছে, ভাই আমাদেরকে ইলেকশনের একটা রোড ম্যাপ দেন। আর বিষয়টা তো এরকম নয় যে এই সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়ে এসছে বা একটা নির্দিষ্ট মেয়াদের জন্য,
যদি নির্দিষ্ট মেয়াদের জন্য হতো তাহলে আমরা বুঝতে পারতাম যে আচ্ছা এই সময়টার পরে নির্বাচন। এখন তো আমরা প্রত্যেকেই অন্ধকারে আছি এবং আমরা যারা নির্বাচন করতে চাই আমাদের নিজেদেরও তো একটা প্রস্তুতির ব্যাপার আছে। সেই কারণেই বারবার কিন্তু রোড ম্যাপ চাওয়া হয়েছে এবং বারবার আমরা একটা ধোঁয়াশাপূর্ণ উত্তর পেয়েছি ডিসেম্বর থেকে জুন। এবং আজ গতকালকে ইকোনমিস্টকে বোধহয় গতকালকে বা পরশু প্রধান উপদেষ্টা বলছেন যে এটা ডিসেম্বরে হতে পারে, তবে জুনের পর যাবে না। আপনি দেখেন, নিজেই দেখেন কথাটা 6 মাসের মধ্যে উনি কি সুন্দর দোলনার মতন দুলছেন। ডিসেম্বরে হবে কিন্তু জুনের পর যাবে না। বাংলাদেশে ফেব্রুয়ারির পর কোনো নির্বাচন হওয়ার মতো কি বাস্তব পরিস্থিতি থাকে? তার মানেই হচ্ছে এটা আবারও সেই দীর্ঘসূত্রিতার মধ্যে চলে যাওয়া। এমন যদি হতো সরকার অসাধারণ সুশাসন দিতে পারছে, এমন যদি হতো সরকার দারুণ অর্থনৈতিকভাবে সফল হচ্ছে, এমন যদি হতো বিশ্বব্যাংক বলছে না যে আগামীতে 30 লক্ষ মানুষ দারিদ্র্য সীমার নিচে যাবে, কিংবা বলছে না যে মানে সর্বকালের সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি হবে, অন্যান্য ক্ষেত্রে যদি স্বস্তি দিতে পারতো তাহলেও হয়তো এই কথা এত আসতো না।